বহু নারী এত অপব্যবহার করলেন, তার ফলে তো জটিলতাটা তৈরি হয়। যারা 109 দিন ধরে জেল খাটলেন তাদের এই দিনগুলোকে ফেরত দেবে। বারবার নারীদের এটা সাবধান করতে চেয়েছি যে আপনাদেরই অপব্যবহারের কারণে অনেক নারী কিন্তু অনেক অসুবিধে। নিজে তখন এই ওমেন এম্পাওয়ারমেন্টের পোস্টার গার্ল হয়ে উঠলেন, তখন আজকে তিনি কোথায়? মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা কিছু ঘটে, তাহলে পুরুষ মানুষটি ক্ষমা চাইলেই মিটে যাবে তো সব ঝঞ্ঝাট। পুরুষ মানুষ তো কিছু করুক বা না করুক, আপনারা অভিযুক্ত দোষী বলে দেগে দিয়ে তার নিকৃষ্টতম দাবি করেন শাস্তি। আপনারা তো সমতায় বিশ্বাসী, সাম্যে বিশ্বাসী, তাহলে সাম্য সব জায়গাতেই থাকা উচিত। এটা আশীর্বাদ না অভিশাপ, মানে খুব একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে না এখন সেটাই। 498A ধারা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। এই ধারাকে ব্যবহার করে কোথাও গিয়ে বিবাহিত মহিলারা আক্রোশের হাতিয়ার বানিয়ে ফেলছিল। এবার সুপ্রিম কোর্ট মূলত এই ধারায় রীতিমতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে আর এই ধারাকে আক্রোশের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে আজকে কথা বলবো পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের দাওয়ালে রয়েছেন তিনি। দিদি নমস্কার। দাওয়ালে এই যে একটা বিশাল বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে বুঝতে হবে এই গ্রেপ্তারটা কিন্তু অনেক আগে থেকেই উঠে গিয়েছিল, এভাবে গ্রেপ্তার হতো না। কিন্তু যে 41 নোটিশ না পাঠিয়ে মানে এটা হতো না, ডাকাও যেত না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের আম জনতা যাকে বলে, সাধারণ জনগণ এ ব্যাপারে একেবারেই ওয়াকিবহাল নন। আমাদের কাছে যারা আসেন সবসময় ভাবেন তারা, দিদি 498A হলেই তো গ্রেপ্তার হয়ে যাবে, দিদি চাকরি চলে যাবে। চাকরি চলে যাওয়ার ব্যাপারটা বেসরকারি সংস্থা তো ওরমভাবে নয়। হ্যাঁ, 24 ঘন্টা জেল কাস্টাডি হলে তখন সরকারি চাকরিতে একটা এফেক্ট পড়ে, কিন্তু সেটাও অন্য রকম ব্যাপার। এরকমভাবে গ্রেপ্তার অনেক দিন ধরেই হয় না 2015 পর থেকে, কিন্তু সাধারণ জনগণ সেটা একেবারেই জানেন না। কিন্তু সেদিন এটা হওয়ার পরে, পরশুদিনের পর থেকে চারপাশে একটু হই হই পড়েছে। তো একটা ভালো হয়েছে, সাধারণ মানুষের যারা মানে পুরুষ তাদের পরিবার, তাদের মধ্যে একটা নিশ্চিন্ততা এসেছে। কিন্তু এটাও বুঝতে হবে, এটা কিন্তু সেই সমস্ত কেসের ক্ষেত্রে নয় যার সাজা 10 বছরের কম, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবং যদি মানে খুব মানে খুন সংক্রান্ত মামলা এরকম ধরনের ব্যাপার থাকে, মানে খুনের চেষ্টা হয়েছে এরকম, সেক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনার বিষয় আছে। তবে সাধারণ যে কেসগুলো সেগুলোর ক্ষেত্রে এটা অন্যরকম। আর এটা বারবার বলতে চাই, এটা আগে ছিল। আপনারা অনেকেই যেহেতু এই ব্যাপারটা নিয়ে একেবারেই কিছু জানেন না, লেখাপড়া করেন না, বা আপনারা মানে ওয়াকিবহাল নন, সেই জন্য আপনারা এই ব্যাপারগুলো ততটা জানতেন না। এই যে 498A এটাকে ব্যবহার করে মহিলারা নানাভাবে মিথ্যা অভিযোগও অনেক সময় দিয়ে দিচ্ছিল। তো এখন যেটা বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে মানে অ্যারেস্ট করা যাবে না, যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। একটা কুলিং পিরিয়ড দেওয়া হবে। এখানে অপরাধ প্রমাণ হলে তারপর অ্যারেস্ট করা হতে পারে। এই বিষয়টা কি কোথাও গিয়ে জটিলতা তৈরি করছে না? যে নারীরা সত্যিকারেরই অত্যাচারিত, তো তারা কিভাবে স্টেপ নেবে? এই জটিলতা তৈরি করলেন কারা? পুরুষরা তো নন, নারীরাই করলেন না? কারণ নারীরা মানে বহু নারী এত অপব্যবহার করলেন, তার ফলে তো জটিলতাটা তৈরি হলো। আচ্ছা, তার কারণে গিয়ে সুপ্রিম কোর্ট বোধহয় এটা দিতে তাহলে এর জন্য তো পুরুষরা বা তাদের পরিবাররা কোনোভাবেই দায়ী নন। এর কারণ কিন্তু নারীরাই। যেই সমস্ত নারীরা চূড়ান্ত অপব্যবহার করলেন, তাদের কারণেই আজকে অনেক নারীকে আবার অসুবিধায় পড়তে হলো। যে কথাটা আগাগোড়া আমি বলে এসেছি, যে আপনারা বুঝতেই পারছেন না, আপনারা নিজেরা এত অপব্যবহার করছেন কিছু নারী, তার ফলে বাকি নারীদের অসুবিধায় পড়তে হবে। এবার যে নারীরা যারা আছেন কিছু কিছু সত্যিকারের অত্যাচারিত, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন। এবার এই ফাঁক ফোকর দিয়ে অনেক পুরুষ মানুষ গলে যাবেন। বারবার নারীদের এটা সাবধান করতে চেয়েছি যে আপনাদেরই অপব্যবহারের কারণে অনেক নারী কিন্তু অনেক অসুবিধে। দেখুন আজকে তার হাতে নাতে ফল ফলছে। এই যেমন আরেকটাও হলো সেদিন রায়, যে সুপ্রিম কোর্ট থেকে একজন নারী 18 মাস বিয়েতে 18 কোটি টাকা চাইছেন, BMW গাড়ি চাইছেন, ফ্ল্যাট চাইছেন। সুপ্রিম কোর্ট থেকে বকাঝকা করা হয়েছে যে আপনি নিজে রোজগার করে নিন, আপনি কর্মক্ষম, আপনি শিক্ষিত, কেন এটা বলবেন? কিন্তু এমন নারীও তো সত্যিই আছেন যে যাদের একটু টাকা হলে বাপের বাড়ির আর গলগ্রহ হয়ে থাকতে হয় না, সন্তানদের তিনি মানুষ করতে পারেন, তাদেরই সব পেছনে পড়ে যাচ্ছে। কিন্তু তাদের চাওয়াটা ভীষণ একটা মানে হাস্যকর হয়ে দাঁড়াবে তখন। এরা কেউ বুঝতে পারছে না এটা। এবার ওই যে ভদ্রমহিলার কারণেই যে এত সব কিছুর মামলা বা এত ঝামেলা তৈরি হচ্ছে, তিনি তো নিজে IPS অফিসার, UPSC পাশ করার পরে নানান রকমের ওমেন এম্পাওয়ারমেন্টের মুখ হয়ে উঠেছিলেন। উনি নাকি IPS হতেই চেয়েছিলেন শ্বশুরবাড়ির ঝামেলার কারণে। তারপরে দেখা গেল আদ্যান্ত এতদিন বাদে এসে সবটাই মিথ্যে। উনি স্বামী শ্বশুরকে বিনা কারণে 109 দিন জেল খাটালেন। শ্বশুর বোধহয় আরেকটু কম, স্বামী আরেকটু বেশি। অর্থাৎ তখন কিন্তু তিনি সব জায়গায় মিডিয়ার মুখ হয়েছিলেন। তিনি IPS অফিসারই নাকি হতে চেয়েছিলেন শ্বশুরবাড়ির অত্যাচারে। তা আজকে আমি জানতে চাই, সেটা ওনাকে ধরা হচ্ছে একবারও? উনি যে এত বড় মিথ্যে কথা সেদিন বলছিলেন, উনি নাকি IPS অফিসার হওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওনাকে শ্বশুরবাড়িতে অত্যাচার করা হয়, তাই তা আজকে তো ওনাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে।
তা আজকে কেন মিডিয়া ওনাকে ধরছে না? আমার কথা না এইগুলো। আর ক্ষমা চাওয়াটা তো কোনো সমাধানই হতে পারে না, কারণ যারা 109 দিন ধরে জেল খাটলেন তাদের এই দিনগুলোকে ফেরত দেবে। হ্যাঁ, তবু বলবো মন্দের ভালো, অন্তত ক্ষমাটা তো চাইতে বলেছে, কোথাও তো একটা শুরু হোক। কিন্তু উনি যে তখন এই ওমেন এম্পাওয়ারমেন্টের পোস্টার গার্ল হয়ে উঠলেন, তখন আজকে তিনি কোথায়? আজকে কেন তার পেছনে ক্যামেরা নিয়ে লোকে যাচ্ছেন না যে আপনি কেন এত বড় মিথ্যে কথা বলেছিলেন সেদিন? এইটা খুব মুশকিলের জায়গা। শুধু ক্ষমা চাইলেই কি এই যে 109 দিন ওরা জেল খেটেছে সেটার ক্ষতিপূরণটা হয়ে সেটাই তো যাবে? সবাই জানতে চাই আমরা, ক্ষমা চাইলেই হয়ে যায়? মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা কিছু ঘটে, তাহলে পুরুষ মানুষটি ক্ষমা চাইলেই মিটে যাবে তো সব ঝঞ্ঝাট? তখন তো আপনারা কথা বলেন না। তখন তো পুরুষটির নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম শাস্তি দাবি করেন। পুরুষ মানুষ তো কিছু করুক বা না করুক, আপনারা অভিযুক্ত দোষী বলে দেগে দিয়ে তার নিকৃষ্টতম দাবি করেন শাস্তি। জানতেও চান না সেই ঘটনাটা সত্যিই ঘটেছে কিনা। তা নারীদের ক্ষেত্রে এরকম কেন হবে? আপনারা তো সমতায় বিশ্বাসী, সাম্যে বিশ্বাসী, তাহলে সাম্য সব জায়গাতেই থাকা উচিত, তাই না? আর ভদ্রমহিলাকে অন্তত 109 দিন জেল তো খাটানো হোক, তবে না সমতা আসবে। তা না হলো কি? এটাই বারবার বলতে চেয়েছি যে যদি 498 এর জন্য জেল হয় এতদিনের, তাহলে ফেক 498 এর জন্য জেল হোক এতদিনেরই। সাধারণ স্তর থেকে প্রশ্ন উঠছে, এই যে 498A ধারা, এটাকে মহিলাদের যেমন এটা একদিকে সুরক্ষা দিয়ে আসছিল, তো কোথাও গিয়ে যদি এটাকে অপব্যবহার করা হয়, সেক্ষেত্রে পুরুষরা এটার এগেনস্টে গিয়ে যে একটা পদক্ষেপ নিতে পারবে, সেটা নিয়ে আইন কেন ভাবছে না? বা আইনের কোথায় ভাবা উচিত পুরুষ অধিকার নিয়ে? না না, আইন তো ভাবছে না, কারণ আইন যারা বানান, আইন যারা প্রণয়ন করেন, বা এই যে বিভিন্ন কোর্টের বিচারপতিরা যারা, বরং মহিলা বিচারপতিরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো রায় দেন। পুরুষ বিচারপতি তারা মনে করেন তাদের হাতেই সব ক্ষমতা, অর্থ, সব কিছু তো কন্ট্যাক্টস, তারা মনে করেন আমরা তো যে কোনো কিছু হলে বেরিয়ে যাব, বাকি 85 বা 90% পুরুষ মানুষ ভাড়মে যায়। তাদের কথা কে ভেবেছে? তারা কী করে বেঁচে আছে? তাদের দরকার নেই ভাবার। আর আমরা পুরুষ মানুষ, আমরা হচ্ছে কর্তা, আমরা রবিনুট, আমাদের জন্য আবার আইন, তাহলে আমরা ছোট হয়ে যাব না? পুরুষ মানুষের জন্য দরকার নেই। কোথাও গিয়ে এই 498A ধারা, এইটাকে কি আপনি লিগ্যাল টেরিজম মনে করেন? অবশ্যই লিগাল টেরিজম, আর মনে করার কি আছে? তো লিগাল টেররিজমই। আবার কী? তাছাড়া আইনি সন্ত্রাসবাদ ছাড়া এটা কী? এবং বহু মহিলা এটা যে সুযোগ নিচ্ছেন, যে আবার বলছি, এই আজকে অনেক মহিলা বিপদে পড়ছেন। এটা আশীর্বাদ না অভিশাপ, এটা মানে খুব একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে না এখন, সেটাই। কথা বলছিলাম নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। তিনি এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বা সুপ্রিম কোর্টের যে বিশ্লেষণ 498A ধারা নিয়ে, এই পরিপ্রেক্ষিতে তিনি অনেকগুলো প্রশ্ন তুললেন। এই 498A ধারার তে কারা উপকৃত হবে বা কারা উপকৃত হবেন না, বা পুরুষের যে অধিকার সেটা নিয়েও তিনি স্পষ্ট বেশ কিছু বক্তব্য রাখলেন। আমরা শুনলাম তার কথা। আর আপনারা দেখছিলেন দ্য ওয়াল। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি প্রিয়া। চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়।